সংসার। স্টিকার হয়ে যাবে। বাবারে কি কাণ্ড! ঘুরবি রক্তিম? বস 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 বস। তথাকে বিয়ে করার আগেও তুই একবার কোণের সাজে সেজেছিলি, অথচ তথাকে কিন্তু তুই প্রথম বিয়ে করেছিলি। করে শূন্য আকৃতি কি সাউন্ডটা কি একটুখানি মাথা নাও। ইউ না ইউ একটা আকৃতি। হ্যাঁ হয়, ইউ আকৃতি জানালা হয়। তথার যিনি এক্স ওয়াইফ আছেন তার মুখে তোর নামে অনেক রকম নেতিবাচক কথা শোনা গেছে। সেগুলো আমরা চাইছি জাস্ট একটু ক্লিয়ার করে দেওয়া, যে যা যা কথা শোনা সেটাই কি তুই, নাকি আমরা যে দেবলীনাকে চিনি সেটা তুই? ইকিরি মিকিরি চাম চিকিরি চামের কাটা মজুমদার ধে এলো দামোদার। এক সেকেন্ড, কি হয়েছে? ধনা জেঠু মনে আছে তো? তুমি হেরে গেলে কিন্তু আমাকে তোমার পিঠে নিয়ে 2 চক্কর ঘুরতে হবে। ঠিক আছে সব মনে আছে। নাও খেলা শুরু করো। মনে আছে তো? হ্যাঁ। দামোদারের হাড়ি কুড়ি, তোয়ালে বসে চাল কুড়ি, চাল কুটতে হলো বেলা, ভাত খাই দুপুর বেলা, মাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা, খ্যাকিয়ালে মাথা। চলো মিচিমিচি করে ভালো ভালো খেয়েছো তো? ভালো ভালো খেয়েছো আজকে? চলো এসো 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 চলো আমাকে 2 চক্কর ঘুরতে দাও। ঘোরো 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 চলো ঘোরো। চলি। কি করব? একটু গায়ে জোর নেই। কোথায় লেগেছে বল বল বল। আরে চারিদিকে লেগেছে। এখানে 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 সব জায়গায়। হ্যাঁ রে বাবা। কোথায় লেগেছে? ওরে বাবা রে মা গো, সবকিছু ভেঙে দিলে হাড়গোড়। সবকিছু ভেঙে গেছে? হ্যাঁ সবকিছু ভেঙে গেছে। ও বাবা গো, দেখে তো মনে হচ্ছে না। আরে কি ব্যাপারটা কি? সকাল সকাল কি হচ্ছে কি? দেখো না, এই মিস্টার ধনা জেঠু হ্যাঁ টাকা গুইয়ে রে হ্যাঁ একজন রক্তিমকে হ্যাঁ ফেলে দিল, দুরুম করে ফেলে দিল এরকম করে। ফেলে দিল কেন? ও বাবা আস্তে 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 বাবা। কেন কেন? ও তো কি ব্যাপারটা কি ধনা? তোকে ফেলে দিয়েছিস কেন? আসলে রক্তিম না এই দরজা ধরে কোমরে একটু বসতে চাইছিল, তাই জন্য না এরকম করে কোমরে উঠে বসতে চাইছিল। হ্যাঁ প্রথম ধাপে আমাকে ধুপ করে ফেলে দিয়েছে। ধুপ করে ফেলে দিল? হ্যাঁ। কেন কোমরে বসতে চাইছিলি কেন? হেরে যাওয়ার শাস্তি ছিল ওটা। খেলা ছিল কিছু? হ্যাঁ। কি খেলা? ইকির মিকির চামচি কি ছিল? ওটাতে কি হবে? ওই যে হেরে গেল তাহলে আমাকে 2 চক্কর ঘোরাতে হবে। কাঁধে বসে গেছে আমাকে 2 চক্কর ঘোরা, ফার্স্ট যখন শুরু হচ্ছে তখনই দাম করে ফেলে দিই। দাম করে? এটা কি শুনছি? মিচিমিচি। এই রক্তিমের মতো একটা সুইট ছেলেকে তুই চুপ করে না ফেলে গরম করে ফেলে দিয়েছিস। সুইট বলছি কি দাও বাবু, দেখুন আমি তো প্রফেশনাল নই, আপনি হচ্ছেন প্রফেশনাল, এই সংসারের পুরো দায়িত্বটা ঘাড়ে নিয়েছেন। হ্যাঁ বলছি কি রক্তিম সোনা যাও দাবাবুর পিঠে ওঠো। না না কোনো দরকার নেই। ধোঁয়া মেরে তোমার কানের বারান্দা গরম করে দেবো, চিমনি দিয়ে ধোঁয়া উঠবে কিন্তু। যাও আমার কাঁধে ওটা না না দরকার নেই। যাও যাও বলছি তো দরকার নেই। না 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 যাও না না কি কাণ্ড? না না কি আশ্চর্য! আরে তুই বাবা কি আশ্চর্য! আরে আমি কেমন আছি দেখতে পাচ্ছেন তো? আপনারা সব ভালো তো? পিঠে পিঠে পিঠে। হ্যাঁ জিলেট পিজেন প্রভু সংসারে স্বাগত। এই দেখ কুকুর দেখেছে, কুকুর দেখেছে। বাবা তোমাদের বাড়িতে সারাক্ষণ কেন কেস আসে? খালা মজাটাই নষ্ট করে দিল। চল তো রক্তিম তুই আমার
পিঠে বাবা বস। এই এক মিনিট, এই কি করছিস? বলছি কি ভুতুমা মিস হয়ে যাবে, তুমি ওকে পিছে নেবে আর স্টিকার হয়ে যাবে। অফ তুই মরতো এটা কি বাবারে। কি কাণ্ড, ঘুরবি যুক্তি। বস 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 চা কোথায় গেল? ম্যাজিক করলো। ম্যাজিক করলো। না বাড়াবাড়ি না করে এবার দরজাটা খোল, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি। আমার দিকে লেগে দিচ্ছে। বাপরে বাপরে বাপ, এ বাপরে 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 বাপ। এটা কি? আরে কে রে? এই দেখুন না। এই কে আপনি? কে আপনি? এই, এই, বাইরে ময়লা ঘরে এসে ছাড়ছে। এই ওটা আমার বাবা। আপনি কে বাবা? ওটা আমাদের টেলিফোন। কে রে? বুঝতে পারছি না তো, ঢুকে হ্যালো 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 হ্যালো, কি ব্যাপারটা কি? নমস্কার নমস্কার নমস্কার, ভালো আছেন তো? ভালো মন্দ মিশিয়ে আছি। তা আপনার ব্যাপারটা কি? ব্যাপারটা তো একেবারে ক্লিয়ার লাইক ওয়াটার, মানে জলবত্তর রং। সবই তো জানেন দেখছি, তো বাড়িটা কবে ছাড়ছেন? বাড়ি? দেখুন আমি তো কোনো বাড়ি জাপটে ধরে নেই যে বললেই ছেড়ে দেবো। এ, কে রে? কি ফানি কি ফানি। কি ফানি? এই আসতে। কেরে 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 এই সুন্দর ও স্বর্ণালী সন্ধ্যার স্নিগ্ধ হাওয়ায় ব্রহ্মদত্তির মতো কে হাসে? এটা কে রে? দেখ বেবি হ্যাঁ? বেবি হু লাফালাফি করছে গো। বেবি হি লাফালাফি ডুইং। এই যে কোকিল কণ্ঠী। হ্যাঁ, যদিও ওনার কথা শুনে আমাদেরই হাসি পাওয়ার কথা। তাহলে হেসে নিয়ে বল না কেসটা কি? হ্যাঁ হ্যাঁ করছিস কি? এই আমার কিরম জানি মনে হচ্ছে হঠাৎ করে ওখানে আসার সময় যে এটা বোধহয় লটারির লোক হতে পারে, বুঝলি? আমরা লটারি জিতেছি, চলে এসেছে টাকা দিতে। হ্যাঁ দাদা, আমার শরীরটা পড়ে যাচ্ছে, 100 কেজি ডাম্বেল কিনে সাজিয়ে রাখবো। তুলে ধর। উনি বলতে চাইছেন আমরা এই বাড়িটা কবে ছাড়ছি। কি? মানে তার মানে কি এখন থেকে আমাদের যুদ্ধ করা রিফিউজিদের মতো অন্যের বাড়িতে গিয়ে শেল্টার নিতে হবে? না, না। না 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 না, কোনো রিহার্সাল ছাড়া আমি রিফিউজি সাজতে পারবো না। না, না। না, আমি প্রতিবাদী কবি, অন্যের বাড়িতে গিয়ে থাকলে প্রতিবাদী কবিতা বেরোবে কি করে? না, না। না না, প্রত্যেকদিন আমার ঘরের ঘুলঘুলি থেকে উঁকি মারা টিকটিকিটাকে না দেখতে পেলে আমি কবিতা লেখার জোরটাই পাই না। ওরে না। আমি তো বলেছি রিহার্সাল ছাড়া আমি রিফিউজি সাজতে পারবো না, হ্যাঁ। তোকে রিফিউজি ছাড়তে বলছি না। তবে? কারণ আমি এই বাড়িটা ছাড়ছি না। ইয়েস ইয়েস আমরা নট হোল্ড এনিবডি। পুরো বাড়িটাকে হোল্ড করে আছেন আর বলছেন বাড়ি ধরে রাখিনি। এই শুনুন, আমার বাড়ি, এই বাড়ি মানে আমাদের বাড়ি, আমরা হোল্ড করে রাখবো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ এটা ঠিকই বলেছে। এই প্রথমবার আমি আমার দাদার সঙ্গে একমত। এই এই যাই হোক, এইটা না আমাদের। বাড়ি ছিল কবে, এখন আর নেই, গায়েব গন চলে গেছে। উরি তারা, এ তো দেখছি আমাদের ভূতের থেকে বড় ম্যাজিশিয়ান। এই মানে আমি তো তাই তো দেখছি। এই মিস্টার, হ্যালো, আই এম টকিং টু ইউ। ইয়েস, আপনি কে বলুন তো? আমি প্রমোটার হুতুম। হুতুম আউল। এই বুঝে গেছি। আপনি না গাছে থেকে থেকে বোর হয়ে গেছে, তাই আমাদের এই বাড়িটা টার্গেট করেছেন, তাই তো? পেঁচা, হ্যাঁ। এই আর কি হচ্ছে? আমি প্রমোটার হুতুম। কি? এই সরে যাও। কোথায় সরবো? ভূতের স্বর শুনেছি, ভূতি মেরে স্বর হয়। এই আমার নাম হুতুম, টাইটেল সর। উল্টো পাল্টা বলে আমাকে ঘেটে দেওয়ার ধান্দা সেটা হচ্ছে না। 2 ঘন্টা সময় দিচ্ছি, বাড়িটা খালি করে দিন। হ্যাঁ, Hey baby, Huh? what come go? Helicopter! বুলডোজার। এই সাম্রাজ্যবাদী বুলডোজার ভেঙে দিতে গুড়িয়ে ঠিক দিতে আছে, এসছে ঠিক দাদা। আছে, রিল্যাক্স রিল্যাক্স। এটাকে বুলডগ। বুলডগ না, বুলডোজার। বুলডোজার বেল বাজাচ্ছে। বেল তো ভেঙে যাবে। বুলডোজারের লোক। ও, দরজাটা খোলা হোক। কে যাবে? তুই যাবি? তুই যা ধনা, আমি এদিকে। চালিয়ে যায়। দেবে? দেবে? তুই যা তুই যা। ঠিক আছে। যা শহীদ ধনঞ্জয় যাচ্ছি তাহলে। হ্যাঁ, রেডি। আমি এদিকে একটু প্রতিবাদটা সাজিয়ে নিই। হ্যাঁ আমি কি করব? হ্যাঁ ভেবে ফেলেছি, পুরোটা কি করবো ভেবে ফেলেছি। আমার সরে যা। আমার ভূমিকা কি? হাসি হাসি পূর্ব ফাঁসি। এই না না না, সত্য না, দেখুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এইভাবে বিনা নোটিশে আপনারা বাড়ি ভাঙতে পারেন না। আর তাছাড়া আপনাদের দুজনকে স্বর্গের পরীর মতো দেখতে।
কোথায় আপনারা ঘর বাঁধতে সাহায্য করবেন, তা না ঘর ভাঙতে এসেছেন। দাদা দেখ কি সুন্দরী বুলডোজার। না না ঠিক আছে, সুন্দরী সেটা সত্যি, কিন্তু আমরা বাড়িটা তো ভাঙতে আসিনি, তবে আমরা বাড়িটা নিতে এসেছি ভাড়া। ও কেটে গেল ফাড়া। ওনারা বুলডোজার নন, মানে বুলডোজারের লোক নন। বাইরে বুলডোজার আছে আমি দেখলাম, মানে আমরা বুলডোজারের লোক নেই, কিন্তু বাইরে একটা বুলডোজার দাঁড়িয়ে ব্যাপারটা ঠিক কি ঘটতে চলেছে এখানে আমি একটু জানতে পারি? বাড়িটা কি ভাঙা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। বাহ কি মিষ্টি গলা তোমার মা, ওনা কি জঘন্য গলা তোমার। সে যাই হোক, এই বাড়িটা ভাঙা হলে আপনার কি কোনো আপত্তি আছে? না 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 একেবারেই না, আমার কোনো আপত্তি থাকার কোনো কারণই নেই। আমরা অন্য বাড়ি ভাড়া নিয়ে কি মগের মুলুক, কি মগের মুলুক দেখুন। এই যে হুতুম, এই হুতুম সকাল থেকে বাড়িতে উড়ে বেড়াচ্ছে আর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার থ্রেট দিচ্ছে। মানে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে আমি তো বাড়ির মাথা, আমার অবস্থাটা ভাবতে পারছেন? হ্যাঁ মানে এটা সত্যি। এই মিস্টার সর, আপনি মানে এখান থেকে সরে পড়ুন। এই সর, আমাকে বলতে দে, একটু বিপ্লবী ভাষায় বলতে হবে। ভালো করে বল। এই যে শুনুন, ঠিকানায় কোনো একটা ভুল হয়েছে। আপনি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে এরকম সাম্রাজ্যবাদী চক্রান্ত আমাদের সঙ্গে করবেন, আমরা মেনে নেব না। কিছুতেই না, আমরা ইয়েদের কালো ইয়ে গুড়িয়ে দেবো, ভেঙে দেবো। এই দীপু সবটা ইয়ে দিয়ে বলিস না, কেমন ইয়ে শুনতে লাগছে। কালোর পরের ইয়েটা হাত হবে। ওকে, আমরা ইয়েদের কালো হাত ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। অনেকক্ষণ ধরে বাজে বুলি কপচাচ্ছেন। জানেন এই বাড়ি ভাঙার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এনকে দলিল। এনকে নতুন করা। এই চেক কর তো, চেক কর। এই দেখুন দলিল দেখাচ্ছে, চেক করো। বদি এবার বিশ্বাস হলো তো? মানে কেটে পড়ুন, কেটে পড়ুন। চল। কি হলো দাদা? কি বেবি বাবু কি? এই 1 2 3 এটা তুই কি করেছিস? কি করেছি? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। বিশ্বাস? ববকে বিশ্বাস করব? বিশ্বাসের ভিতটাই তুই নাড়িয়ে দিয়েছিস। আমি কিচ্ছু নাড়াইনি। নাড়িয়েছেন? কি নাড়িয়েছি? পেন নাড়িয়ে সই করেছেন। দেখ নিজের চোখে। এই দেখুন দেখুন দেখুন, এই দেখুন। ওনাদেরকে দেখা। এই নিন দেখুন দেখুন আরে দেখুন। কি মাথা মোটা, আমরা দেখে কি করব? আমরা তোর হাতের লেখাই চিনি না। আগে জানলে অক্ষয়ের কাজটা নিয়ে নিতাম। কতবার বলছে আমাকে। ধনদা ও অক্ষয়। আরে অক্ষয় কুমার সুপারস্টার। তুমি কেন অনেকবার করে রিকোয়েস্ট করছে। দাঁড়া, এই গভীর সংকটে টিআরপির লোভেই বাজে ঢপগুলো মারিস না। হ্যাঁ, আজকে আমরা গৃহহারা, আজকেই আমরা বস্তুহারা। বাস্তু অশিক্ষিত ভাই আমার, বাস্তু। ওটাই হারা। হ্যাঁ, আমি এত স্ট্রাগল করে হিরো হওয়ার চেষ্টা করছি, জানেন আপনারা? আমি একবারও কিন্তু বাবার এই মাখানের দিকে ঘুরেও তাকাইনি। মাখান? ইয়েস, মাখান। আর আজকে আমি কিনা ও বলতে চাইছে প্রলেতারিয়াত, মানে সর্বহারা। ও মা গো, এই তো কোত্থেকে চলে এলো? তো হ্যাঁ রে, কি হয়েছে? খুব বিপদে পড়েছি বুঝলি। কি হয়েছেটা কি? একটা হুতুম এসে কি সব উল্টোপাল্টা বিল দেখাচ্ছে, তাতে নাকি আমার সই করা আছে। কুতুম বাজা? হ্যাঁ, কুতু কি দেখি? একটা জাল সই দেখাচ্ছে আমাকে। জাল ছুই? জাল সই বলে, ওই এনকে দলিল, হ্যাঁ। তারপরে নাকি জাল সই। দেখি এটা কিছু একটা কর ভুতু। বুলডোজার আসছে। তাড়াতাড়ি কর, বুলডোজার আসছে, তাড়াতাড়ি কর। তুমি থেমে যাও তো প্লিজ প্লিজ। থেমে গেছে। এই তো। আচ্ছা দেখ তো দলিলের সইটা আছে। আসলটুকু থেকে নকলগুলো চলে যাও তো প্লিজ। ওই দেখ, দেখি। এই তো, এই যে ফাঁকা, এই যে ফাঁকা। আচ্ছা, আপনারা তো গেস্ট হয়ে বাড়িতে থাকতে এসেছিলেন, হ্যাঁ ভাড়া নিতে এসেছিলাম। ভাড়া নিতে। হ্যাঁ। সেই বাড়ি ও ভেঙে দেওয়ার চক্রান্ত করছিল। তাহলে ওর কি করা উচিত? ওকে মেরে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত। এক মিনিট, না সবাই লাঠি ঝাঁটা যা আছে নিয়ে আয় তো। আরে রক্তিমই কাফি, রক্তিম। এক সেকেন্ড দাঁড়াও। কি? এ নিন আপনার দলিল। যাক। বাবা মনের মধ্যে স্বস্তি, ভাড়াটে প্রশস্তি। আবার হ্যাঁ পেয়েছে খুব জোরে।
দে বার করে। আসলে ওর মাঝে মাঝে কবিতা পায়। সেটা আমরা দেখতেই পাচ্ছি। দাদাটা আমার বুর্জোয়া, ভাইটা আমার গরু। অতিথি আজ দেবলীনা, অলসো নোন অ্যাজ সরু। আর নেই ঠিক আছে, ওটা মেনে নিন। হ্যাঁ বাবা কিরকম মুখটা হাঁ হয়ে গেছে। আরেকবার বলি দাদাটা আমার বুর্জোয়া, ভাইটা আমার গরু। অতিথি আজ দেবলীনা, অলসো নোন অ্যাজ সরু। কি সৌভাগ্য এই কবির যে এখনো অনামী। কি সৌভাগ্য এই কবির যে এখনো অনামী। অন্তমিলটা খুব অবভিয়াস না, সবই হচ্ছে মনামী। না না সুনামি না, বেনামি। উত্তরাধুনিক কবি আমি, তাই এখানে লিখেছি প্রণামী। কাকা মানে যদি দেন প্রণামী, ও শেষ হয়নি। যদি দেন তবে এ বাড়িতে ঘর ভাড়া পাওয়া যায় সহজে। বাহ, যদি দেন তবে এ বাড়িতে ঘর ভাড়া পাওয়া যায় সহজে। ফুলটুস মজা, নাচ গান ফান আর কবিতা আমার মগজে। এই লাঠিটার একটা সৎ ব্যবহার করা যায় কি? হ্যাঁ, নাচের সময় করতে পারে। এই তাহলে নাচের সময় যখন এই লাঠির ব্যবহার করবি, তাহলে আমরা নাচ গান ফানটা করে নিই, শুরু করে দিই। একটা কাজ করি। ওনারা তো গেস্ট, হ্যাঁ ওনারা করুন নাচ গান, আমরা মাঝখান থেকে লুটে নেবো একটু ফান। ডান। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, আমার এই যে ভাই এত সুন্দর কবিতা বললো, তো কিরম লাগলো আপনাদের? বাহ, ওর তো মারাত্মক ছন্দ মেলাবার ক্ষমতা। মানে অস্কার টস্কার পেয়ে গেছে কি? না না অস্কার কি দেয় কবিতা লেখা? মানে ওর ক্ষেত্রে দিতেই পারে। আগামী বছর থেকে অস্কারে একটা ক্যাটাগরি ইনক্লুড হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই বলতে সাংঘাতিক চাইছিলাম। কুরুচিপূর্ণ কবিতার ফার্স্ট প্রাইজ। তো কি সুন্দর প্রশংসা করে লিখলো, এটা কুরুচিপূর্ণ কেন? না, এটা প্রশংসা, বুঝে নিতে হবে ঠিক ওই কবিতার মতো যেরকম বুঝে নিতে হয়। ও আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝেন। এই তো ওই যে এসে গেছে। কোথায় যাচ্ছিস? আরে আমরা খেলবো, এদিকে আয়। না, আমাকে একটু সেলুনে যেতে হবে। না কিচ্ছু না। আরে দাড়িটা বড্ড খসখস করছে, শেভিং করে আসি। খসখস করছে? হ্যাঁ। শুধু খসখস করার জন্য টাকা খসাবি কেন? টাকাগুলো বাঁচিয়ে রাখ, তোর ওই টাকা দিয়ে বই পাবলিশ করবি। কি হলো? কি হয়েছে তোর? ঠিক আছিস? হ্যাঁ সব ঠিক আছে। আমার মঙ্গল চিন্তা করছিস তুই? হ্যাঁ করছি তো। কেন? এই রোজ কামাচ্ছি। কি টাকা? দাড়ি। জিলেট গার্ড, একবার ঘষবি গাল হবে চকাচক, কবিতা বেরোবে টকাটক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ কমরেড দাদা, তুই আমায় আপগ্রেড করে দিলি। যাই তাহলে এবার আমরা খেলবো। ও আপনাদের বোঝাতে হবে না খেলাটা। খেলাটা হচ্ছে এখানে যে এই এতগুলো গ্লাস রয়েছে দেখতে পাচ্ছি, অতগুলো স্ট্র রয়েছে দেখতে পাচ্ছি, আর দুটো বাটি থাকার কথা, হ্যাঁ নেই, সেগুলো নেই। রক্তিম ভূতু, এই তো জানি তো, ওরাই তো। নিয়ে এসো বাবা। পুরোটা শেষ করে ফেলোনি তো? না আসলে আমাদের চকলেট বাটার্স খেতে খুব পছন্দ তো। এ বাবা, আমাদের তো পছন্দ। না এখানে খাওয়া যাবে না। খাওয়াটা খেলা নয়। 1 মিনিট ওখানে দাঁড়াও। কি সুন্দর রং বেরঙের ক্যান্ডি, আমি খাবো। 1 মিনিট, এটা এখানে থাক, এটা দাও। এটা এখানে থাক। এটা আমরা কে কতগুলো খেতে পারি? না খেলাটা তার নয়। জানো তো, আমার না পিঙ্ক রঙে চকলেট বাটার্স পছন্দ। পিঙ্ক? তোমার? আমার খুব গ্রিন পছন্দ। গ্রিন আমারও পছন্দ। তুমি তো গ্রিন পরেও আছো। তোমরা আমাদের প্রিয় রঙের কালারগুলো আলাদা আলাদা করে দাও। 5টা গ্লাসে 5 রকমের এই চকলেট বাটনস স্ট্র দিয়ে টেনে ফেলে দিতে হবে, এবং একটাতে শুধু এক রঙেরই থাকবে। একটা গ্লাসে যদি অন্য কোনো রং পড়ে যায়, নীল ভরতে ভরতে যদি লাল পড়ে যায়, গ্লাসটা ডিসকোয়ালিফাইড হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে খেলা। একটা সময়ের মধ্যে কে কতটা চকলেট বাটনস আলাদা আলাদা গ্লাসে আলাদা আলাদা রঙের ভর্তি করতে পারেন, সেটাই হচ্ছে খেলা। ইয়োর টাইম স্টার্টস নাও। তাড়াতাড়ি করো।
প্রচন্ড ফাস্ট ব্যাপারটা হচ্ছে অরেঞ্জ আর রেডটা খুবই চেনা অরেঞ্জ মুশকিল। আর রেডের মধ্যে গুলিয়ে ফেলেছেন। এই গ্লাসটা আমরা গুনছি না। ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 অনেক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 মানে কত ইংরেজিতে বল? 42 দাঁড়াও 42 এবার ইয়েলো কটা দেখা যাক। এটা খুবই কম আমি যা বুঝছি। 1 কিন্তু একটা গ্লাস আছে 3 এক্সট্রা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 গ্রিন দেখেছো সবচেয়ে? গ্রিন ওই জিভ বার করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 এখনো দুটো ক্লাস বাকি। জিতে গেছে। এরপরের খেলা খেলাবে দীপেন্দ্র। খেলাটা প্রথম থেকে মানে এইখান থেকে এগিয়ে ওখানে গিয়ে শেষ করতে হবে। যে আগে ওইখানে পৌঁছাতে পারবে সে জিতবে। কি করতে হবে? খেলাটা কি না না করতে হবে? কি করতে হবে? কি করতে হবে সেটাই বলছি। এই যে দুটো পেন্সিল কি করতে হবে, প্রথমে হাতের এই চেটোর উল্টো পিঠে পেন্সিলগুলোকে রাখতে হবে। মানে কি প্রথমে দুটো পেন্সিল রাখতে হবে, তারপরে কি করতে হবে এই ধরে হ্যাঁ আমি এটা একটা প্রো, আমি 8খানা রেখেছি আর কি, দেখিয়ে দিচ্ছি আর কি। ছড়াবে। হ্যাঁ 1 2 3 এরকম খেলাটা। এটা আমরা কি করে পারবো? হ্যাঁ তো এই দুটোকে প্রথমে এরকম করতে হবে, ধরে নিলেন, আবার এইখানে এগিয়ে গেলেন, এবার ওই দুটোকে রাখতে হবে সঙ্গে, আরো এই দুটো পেন্সিলকে রাখতে হবে। চারটে। আমি চারটে হয়ে ভাবছি গেল। না এই খেলাটা নিয়ে, হ্যাঁ, জাস্ট ভাবছি না, তো আমি পারবো এইভাবে না। তারপর এইভাবে 6টা, 8টা 10টা 12টা। খেলাটার নাম হচ্ছে চিটিয়া তোর কালাইয়া। হ্যাঁ মানে ওই ইয়োর টাইম স্টার্টস নাও। অসম্ভব ভালো এগিয়ে ফেলেছে। এই যে ছেদরে উনি ছড়িয়েছেন, পরেরটা চলে আমি যান। খেলে যাই? না পরেরটা না, এখান থেকেই শুরু। আমি শুরু করে যাই? দাদা, তুমি খেলা। বাহ! ভেরি গুড, চলো চলো বাহ, 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 বাহ। ব্যাস এবারে আমার হারাবো জিতেছেন। মনে এই হচ্ছে। নিন এই নিন এই নিন। আরে ইনি খপ খপ করে কি ধরেন মাইরি। এই রে চারটেই মাটিতে ধরা সাই দাদা। আরে খপ। দারুণ ফেললাম না চারটে মাটিতে। একে বলে ধানি লঙ্কা, সাইজের ছোট হেভি ঝাঁঝ। এইবারই হারাবো। হয়নি হয়নি হয়নি। দুটো এখন এখানে আছে, এই যে দুটো। বনামি শেষ হয়ে এসছে। হ্যাঁ হাল ছেড়ে দেবেন না। ও বাবা লাস্ট। এই তো পরেরটা। বাবা। এটা দেখি দাঁড়াবে। এটাতে এইটাতে আমি দাঁড়াবো। না, এবার আমি দাঁড়াবো। এবার আমরা প্লে করব আমাদের থার্ড গেম। এরকম করে বলছি। Baby? হ্যাঁ জানি তো। এই থার্ড গেমটা কে প্লে করাবে? ওই প্লে করাবে তুমি, ওই জন্য আমি মারাদোনা। পেলে তো হ্যাঁ। আসলে আমিও দেখে নিতে চাই যে দুটো ভাড়াটিয়া থাকবে তো, রেন্ট প্যারট, তার জন্য ভাড়াটিয়া, রেন্ট প্যারট। ভাড়াটিয়া। ভাড়া টিয়া। ভেরি গুড ইংলিশ স্কুল ইন বর্ধমান। ইয়েস রেন্ট স্কুল প্যারট। প্যারট। প্যারট।
দুজন রেন্ট প্যারটের মধ্যে কতটা মিল সেটা একটু দেখে নিতে হবে, নাহলে তো সারাদিন বেড়াতে ক্যাচর ম্যাচর হবে। এমনি আমরা খুব শান্তিপ্রিয় মানুষজন, তার জন্য একটা গেম খেলবো। রুলসটা বলছি, সেটা হচ্ছে আমার কাছে। আচ্ছা তুমি শুধু রুলস বলো না, রুলস আর রেগুলেটরস গুলো বলো। হ্যাঁ, রেগুলেটরসটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার কাছে দুটো বক্স থাকবে, সেই বক্স দুটোর মধ্যে কতগুলো চিরকুট থাকবে। বক্স কি? বাক্স, বক্স। আচ্ছা বাক্স, বক্স। আচ্ছা, ইংলিশ বোঝে না মনে হয়। চিরকুটের মধ্যে কতগুলো শব্দ লেখা থাকবে, সেই শব্দগুলো একে অপরকে বোঝাতে হবে, কিন্তু বোঝানোর শর্ত হচ্ছে মুখে এই দুটো দেওয়া থাকবে। ইয়েস, এই যে এইটা। আর কোনো বডি অ্যাক্টিং করা যাবে না, অনলি সাউন্ড দিয়ে। মানে বোঝাতে হচ্ছে যে এই যে সাউন্ডটা, যে শব্দটা, সেটা যদি কোনো গানের মধ্যে থাকে শব্দটা, সেই গানটা করে করা যেতে পারে। আগের গেমটাতে যেহেতু মনামিদি উইন করেছে, তাহলে মনামিদিকে দিয়েই শুরু করি। স্টার্ট। এটা তো শাস্তি হয়ে গেল। না না, এটা শাস্তি না, এটা ব্লেসিং। এটা ব্লেসিং। বেবি চুষি। দাঁড়াও, স্টার্ট বললে তখন স্টার্ট হবে। গেম স্টার্ট নাও। এটা একটা খাবার জিনিস। এটা খাবার জিনিস, এটা আমি বলে দেবো। রাস্তাঘাটে বিক্রি হয়। আখের রস, আখের রস। এই তো, বাহ, খুব সুন্দর বলছে। কি বলছে? ফুচকা। আরেকবার, ও যেরকম ভাবে সাউন্ড করছে সেই কথাটা সেরকমই। ফুচকা, ভেলপুরি। কাঁধে করে নিয়ে ঘোরে। কাঁধে করে নিয়ে ঘোরে? হ্যাঁ, মানে এরকম গলায় ঝুলিয়ে। গলায় ঝুলিয়ে। ভেলপুরি। গলায় ঝুলিয়ে নিয়ে ঘোরে। মশলা মুড়ি, মুড়ি মাখা, ছোলা বাঁধা। গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম। কি হচ্ছে? গরম। বেবি লেট মি সি। এটা ইজ ভেরি ইজি। স্টার্ট নাও। এটা একটা আকৃতি বোঝাচ্ছে। আকৃতি বেবি, ইউ আর মানে সারপ্রাইজিং। মানে আকার। মাই গড, ইস্ট বর্ধমান মানে গোল, চৌকো, এরকম। হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, দু অক্ষরে। শূন্য। শূন্য আকৃতি। কি সাউন্ডটাকে একটুখানি মাথা নাও। ইউ। না, ইউ একটা আকৃতি। হ্যাঁ হয়, ইউ আকৃতির জানালা হয়। জানালা গান হয়, নেই, গান নেই, গান নেই, গান নেই। ও পরে বিচার করছি। আকৃতি। উট। উট কি কি হয়? আকার আকৃতি কি কি হতে পারে সেগুলো বলো। বড়, ছোট, আর কি কি হতে পারে? মাঝারি। হ্যাঁ, এবার এটা শোনো, এবার সাউন্ডটা দাও। ছোট। হ্যাঁ। উঁচু। ওপর নিচ। এটা খুব ইজি। আচ্ছা হাম্বা বলো, ওই হাম্বা। জন্যই বুঝতে পারছি না। খুব ইজি। গরু। হ্যাঁ, গরু। তারপর? গরুর সাথে আকার কি? গরু। হাম্বা। দে বলি না, একটু হাম্বা করো, হাম্বা করো করো। গরু, গরুর সাথে আকার মিলে কি হয়? আর না বাবা, কি গোলাকার। গলু। গরু। গরু। আমার এটা গরু আকৃতির গলু। কিছু একটা চাই। কি মাছি? তোমার তাই হবে। কি? আয়। গরুর সাথে গরুর সাথে সরু। সরু বলতে পারলাম না আমি। নাও, টাইম স্টার্ট নাও। খাবার জিনিস। এটা একটা জায়গার নাম। এটা একটা জায়গার জিনিস, নাম। জায়গার নাম। ইয়েস। পাহাড়। চার অক্ষরের। Yes, নামটা? yes. নামটা 4 অক্ষরের। শিলিগুড়ি, জলপাইগুড়ি। ভারতের বাইরে? না, ভারতের মধ্যে? দিল্লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দাও কি কি জায়গা আছে। উত্তরপ্রদেশ, এই পাঞ্জাব,
হাত ফাত না, হাত টাত না। রাজস্থান। এটা একটা জায়গার নাম। এটাও জায়গার নাম। ওকে, জায়গার নাম। পাহাড়, সমুদ্র, জায়গার নাম। জায়গার নাম না মানে জায়গাটা কোথায়? অরুণাচল প্রদেশ। লাস্টের অক্ষর দুটো দিয়ে খুব একটা খাওয়ার জিনিসও বোঝায়। লাস্টের অক্ষর দুটো দিয়ে হ্যাঁ, খাবার জিনিস বোধহয়। কি আরেকবার বল। লাস্টেরটা কি বলছে? কাঞ্চনজঙ্ঘা। গানটা বুঝতে পারছি না, অন্যটা গান বল। এক চতুর নার। কি 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 এটা? জায়গার নাম। জায়গার নাম তামিলনাড়ু। ইয়েস, নাড়ু। শমি বেবি। টাইম স্টার্ট। এটা একটা সাজের জিনিস। এটা একটা সাজের জিনিস মেয়েদের। সাজের জিনিস, আচ্ছা। দুটো অক্ষর, একটাই অক্ষর। নো কোশ্চেন, অনলি গেস। হ্যাঁ, ভালো করে লিসেন করো। লিপস্টিক, কাজল, না। মুখে সাজা, না হাত দিয়ে দেখানো যাবে না। গায়ে পড়ার, চুড়ি। হ্যাঁ, আর কি হয়? বালা, শাখা। এবার সাউন্ডটা একবার গলা, সাউন্ড নুপুর। সাউন্ড। পায়েল। এটা খুবই ডিফিকাল্ট। হোয়াট ইজ দিস? নাও টাইম স্টার্ট নাও। এটা একটা সম্পর্ক বোঝাচ্ছে। হ্যাঁ, বন্ধুত্ব না। পিসিমা, কাকিমা, দিদিমা। ভাই বোন, ভাতৃত্ব। না না, যেটা আবার সাউন্ড সাউন্ড। ছোট বোন। ইয়েস। এখানেই তো মজা। হ্যাঁ, মনামিদি সবকটা বেড়েছে আর দেবলীনাদি একটা বোঝাতে পারিনি, মানে মনামিদিও বুঝতে পারিনি। হ্যাঁ, যাই হোক, তাই হ্যাঁ তো। ওই হলো, কিন্তু আপাতত উইন করলো মনামিদি। মনামিদি দুজনের জোরে ক্লাব হবে। ইয়ে, ক্লাব হবে, হাততালি হাততালি। সবাই জানেন জবাব চাই, জবাব দাও। দেবু, মনামি, এই রাউন্ডে প্রচুর প্রশ্ন ধেয়ে আসবে। আমরা দেখব এরা দুজনে কতটা সাকসেসফুলি, কতটা কনসিস্টেন্টলি এবং কনফিডেন্টলি সেগুলো ডাক করেন, ব্লক করেন, ছক্কা মারেন। দেবলীনা ছোটবেলায় স্কুলের লাস্ট বেঞ্চে বসা পছন্দ করত, কেন? বাই চয়েস। আমি খুব লক্ষ্মী মেয়ে ছিলাম, দুষ্টুমি করতাম না, পড়াশোনাটাও খুব মন দিয়ে করতাম, কিন্তু নন স্টপ কথা বলে যেতাম ক্লাসে। সেই জন্য বাই চয়েস আমাদের যে গ্রুপটা ছিল, একটা 4-5 জনের গ্রুপ, যারা আমরা বকর 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 করে যেতাম, আমরা লাস্ট বেঞ্চে বসতাম। আমাদের টিচার খুব ভালো করে জানতেন আমরা লাস্ট বেঞ্চে বসে আছি এবং কেন বসে আছি। উনি জাস্ট ব্যাপারটাকে ইগনোর করে যেতেন, কিছু বলতেন না, কারণ জানতেন যে আমাদের ফার্স্ট বেঞ্চে বসালেও আমরা কথাই বলে যাবো। তোরা ফিস ফিস করতিস না, একদম এক নাগাড়ে বলেই যেতিস? ফিস ফিস করে বলতোতার খাতিরে? ফিস ফিস করেই বলতাম, কিন্তু সেটা নন স্টপ। মানে যে পড়াচ্ছে সে এই ভিজুয়ালটা পাচ্ছে, এটা পাচ্ছে সারাক্ষণ। আচ্ছা, আর তাছাড়া অতজন মেয়ে মিলে যদি একসঙ্গে ফিস ফিস করে, কত ফিস হয়, মাছের বাজার হয়ে যায়। হ্যাঁ মনামি, হ্যাঁ বল। তুইও তো সমান, তুই কি লাস্ট বেঞ্চে বসাই পছন্দ করিস? আমি একটা মাঝামাঝি জায়গায় বসতে পছন্দ করতাম। টিচার যারা আছেন আর কি, তারা ফার্স্ট বেঞ্চে যারা বসে আছে তাদের দিকে খেয়াল করেন,
আর লাস্ট বেঞ্চে যারা বসে আছে তারা ওই যে ফিস ফিস করছে কিনা, টুকছে কিনা, এটা খেয়াল তোর সুবিধা হচ্ছে দুদিকেই তুই মাঝখানে দুদিকটাই আমাকে রক্ষা করতে। আমার পড়াশোনায় প্রচন্ড খারাপ ছিলাম, একদমই পছন্দ করতাম না। তো আমাদের একটা গ্রুপ ছিল, তো আমাদের সবচেয়ে আমি খারাপ ছিলাম পড়াশোনায় আর কি। তো সেই গ্রুপটাকেও অবভিয়াসলি আমার সাথে মাঝখানে বসতে হতো। তো আমার মনে আছে আমরা বোধহয় থার্ড বেঞ্চে বসতাম, ওই বেঞ্চটাতেই আমরা বসতাম। ওরা আর কি সেফ খেলার জন্য দুদিক দিয়ে, মানে ওটাতে সুবিধা হতো, দুদিক মেনটেন ভীষণ সুবিধা হয়। দেবু, তুই ছোটবেলা থেকেই খুব কনসিস্টেন্টলি এবং কনফিডেন্টলি নাচ করতিস। হ্যাঁ, তো নাচের গ্রুপও ছিল। আমার ট্রুপ ছিল, আমি কোরিওগ্রাফ করতাম এবং প্রফেশনালি শোজ করতাম। করতিস কত বয়স থেকে? শিখছি যখন আমার 4 বছর বয়স তখন থেকে, বা ট্রুপটা ফর্ম করেছিলাম যখন, তখন আমি ক্লাস 8। ক্লাস 8। তা এই যে ট্রুপটা ফর্ম করলি, তারপর হুট করে অভিনয় চলে আসে, এটা কিভাবে করলি? প্রচণ্ড, একদম আমার অভিনয় আসার কোনো প্ল্যান ছিল না। আমি নাচটাকেই প্রফেশন হিসেবে নেব ঠিক করেছিলাম, কিন্তু মাধ্যমিকের পর 3 মাসের যে ছুটিটা থাকে, সেই ছুটিতে আমার মেজো পিসি হঠাৎ একটা বিউটি কন্টেস্টের ফর্ম ফিল আপ করে দিয়ে আমার কাছে এনে দিলেন যে তোকে যেতে হবে এই বিউটি কন্টেস্টটায়, এমনি মজা করে আর কি। তো গেলাম, সেটাতে আমি 3rd হলাম। তারপরে এইচএস এর পর আবার 3 মাসের ছুটিতে আবার একটা ফর্ম চলে এলো আমার কাছে, আবার বিউটি কন্টেস্টে গেলাম, সেটাতে আমি 1st হয়ে গেলাম। হঠাৎ ওই যে সরু হওয়ার অ্যাডভান্টেজ, আর কিচ্ছু না আর কি। জিরো ফিগার নয়, মাইনাস ফিগার ছিল বলে দাও। ছিল। তো ন্যাচারালি বিউটি কন্টেস্ট জেতার পরে প্রচুর মডেলিং এর অফার আসতে থাকলো। আমার র্যাম্প করতে ভালো লাগতো না, তাই স্টিল মডেলিং করতাম। এবার স্টিল মডেলিং এর ছবি দেখে আমার প্রথম ডাক। তারপরে এইভাবে কাজ শুরু হতে হতে একটা প্রথম যেটা আমি লিড হিসেবে করলাম সেটা হচ্ছে 7 কাহন জিতে। মনামি করেছিল লিডের ছোটবেলা, আমি করেছিলাম লিডের বড়বেলা। ওই আমি এইভাবে চলে এলাম অভিনয়। বাহ, অসাধারণ। হ্যাঁ, দেবলীনা মনামি 2 বোন, এটা কতবার শুনতে হয়েছে? ও মাই গড, ইননিউমারেবল টাইম। বল, মিষ্টি হাসতে হবে খালি। 2 বোন, এটা শুনতে হয়নি। অনেক সময় এরম হয়েছে যে আমাদের গুলিয়ে ফেলেছে, একই লোক বলে গুলিয়ে ফেলেছে লোকে। 7 কাহন হচ্ছে আমার প্রথম কাজ, সেটাতে আমি লিড করতাম এবং সেটার মেয়েটার মাধ্যমিক পর্যন্ত আমি করেছি, তারপর দেবলীনা আমি করেছি, একই ক্যারেক্টার, মুখের মিল দেখে। এটা একটা গেল। শ্যাওলা হচ্ছে আমার প্রথম টেলিকাস্ট, জিতেই হতো সেটা। তো সেটাতেও আমি ছিলাম এবং দেবলীনাও ছিল, দুজনেই ছিলাম। যেটা আমার প্রথম, মানে প্রচুর কমন সিরিয়ালস ছিল। এবং তারপর এই যে 2 বোনের কথা, মানসী বলে আমরা একটা সিরিয়াল করতাম, যাতে আমরা 2 বোনই হয়েছিলাম, 2 বোন হতাম। দুজনেকেই বলছি, এক আকাশের নিচে সিরিয়ালটা তোদের জীবনে কতটা? আমার জীবনে বলতে পারো, আমি এখন যা অভিনয় করি, মানে অভিনয় করার সময় লজিককে কিভাবে ইউজ করতে হয়, এটা আমি শুধু না, আমি জানি অনেকেই, প্রত্যেকেই এক আকাশের নিচে থেকে শিখেছি। এবং শুধু বোধহয় আমরা অভিনেতা অভিনেত্রীরা নই, ডিরেক্টররা, প্রোডাকশন হাউসরা সবাই এক আকাশ থেকে কিভাবে প্রোডাকশন করতে হয়, বা একটা সিরিয়ালের, মানে সিরিয়াল পরিবার নিয়ে সিরিয়াল করাই বোধহয় শুরু হয়েছিল এক আকাশের নিচে থেকে, রবি ওঝা থেকে। তো আমার অভিনয়ের আমি যতটুকু জানি তার সবটাই আমি বলবো এক আকাশের জন্য বলতে পারি। আরেকজন এক আকাশ আমার কাছে সবটা। আমি ভীষণ মিস করি এক আকাশের কথা শুনলেই আমার চোখে জল আসে। And এক আকাশ means everything to me. ওটা আর ফিরবে না কখনো। ডেফিনেটলি। মনামি, হ্যাঁ, সাকসেসফুল হওয়ার পরে তুই তো বিভিন্ন জায়গায় যেতে হয়, শুটিং হোক, বেড়াতে হোক, নাচের দল নিয়ে হোক। মনামিকে ব্যাংককের মানুষ বিশ্বাস করেন, মনামি ব্যাংককে। এবার আমরা একটু মুড চেঞ্জ করব। লোকাল লোক, একদম তাই, ব্যাংককের লোকাল। এই যে আমি আমার সামনে দর্শকদের বলছি, স্বাদি খান, খাপুন খান। এবার যারা দর্শকরা যারা ব্যাংকক গেছে ওরাও বিশ্বাস করবে। তো মানে ব্যাংকক গেলে এরকম একটা অবস্থা হয় যে এখন চোখে কাজল টাজল পরা আছে, তাই আমার যদি এরকম চোখটাকে এরম করে দেওয়া হয় তাহলে আমার চায়না মনে হয়, যদি চোখটা এরম করে দেওয়া হয় তাহলে জাপান মনে হয়, আর সোজাভাবে থাইল্যান্ড মনে হয় মেকআপ ছাড়া। তো থাইল্যান্ডে গিয়ে আমি যদি কোথাও শপিংয়ে যাই, দোকানে ঢুকি কিছু কিনতে, সেখানে থাইল্যান্ডের লোকাল মেয়েরা বা ছেলেরা এসে যদি বুঝতে না পারে যে কে দোকানের আর কি সেলস গার্ল, আমাকে এসে এরকম হয়েছে অনেকবার জিজ্ঞেস করছে, হাউ মাছ হাউ মাছ হাউ মাছ হাউ মাছ হাউ মাছ, আমি নো মাছ অনলি মাংস।
কত দেশের ন্যাশনালিটি নিয়ে একটা ফেসের মধ্যে রয়েছে। চান্স পেলে যদি পালাতে হয় এখান থেকে, জাপানও চলে যেতে পারে, চীনও চলে যেতে পারে, থাইল্যান্ডও চলে যেতে পারে, ইজিলি অ্যাকসেপ্টেড। আমি কেন বলবো, আমার মাকেও একটু ভুটানি দেখতে, মা হচ্ছে ভুটানি। এবং ওর মা আর ও পাশাপাশি দাঁড়ালে মনে হবে দিদি আর ছোট বোন দাঁড়িয়ে আছে। একদমই তাই, একদমই তাই। এটা ওইখান থেকে এসছে, মানে থাইল্যান্ড ফেসটা। কিছু মানুষের বয়স বাড়ে না, হ্যাঁ বড় হয়। মনামির মারেও বয়স বাড়ে। আর মনামি আর আমার মতো মনামির মা আর আমার মাও আবার খুব বন্ধু, ভীষণ ভালো। মেকআপ রুম বাডিজ। মেকআপ রুম বাডিজ মানে একটা সময় হতো শুটিং এ কাকিমা দেবলিনার সঙ্গে যেত, আমার মা আমার সঙ্গে যেত, তো আমরা তো শুটে চলে যেতাম আর কি। এই যে এত কাজ করেছি, তো তখন আর কি করবে, ওরা মেকআপ রুম বাডিজ হয়ে থাকে। তোদের দুজনের কটা করে ডাকনাম? আমার তো 17টা বলতে হবে। তো 17টা আমি গুনিনি, আমি কি বলবো? বলতে থাক না, শুনি একটু। আচ্ছা, আমার এমনিতে বাড়িতে ডাকনাম একটা হচ্ছে মোম, মোম থেকে হয়ে গেছে মমি। আচ্ছা, আমার এক দাদু, ছোট দাদু আমাকে ডাকে মোম পুটুরি। আমার আরেক দাদু আমাকে ডাকে মেম সাহেব। আচ্ছা, আমার এখন এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মহিলা আর কি, সে আমাকে ডাকে সাটি বলে, সাটি সাটি সাটি। আচ্ছা, রুমাদি আছে আমাদের, রুমাদিকে সবাই তোমরা, হ্যাঁ রুমাদি আমাকে টুনটুনি বলে ডাকে। টুনটুনি না, রুমাদি আমাকে টুনি বলে ডাকে, সরি, আমি রুমাদিকে টুনটুনি বলে ডাকি। দেবী দ্বারা সবাই আমাকে শুধু মনা বলে ডাকে। দেবী দ্বারা আমাকে মনা বলে ডাকে। তো এরকম এই অনেকগুলো হয়ে গেল, ওটা 7-8 গুণে ফেলেছি। ও আরেকটা আছে, আমার বড় পিসি আমাকে মোম পুটুরি বলে ডাকে। মোম পুটুরি, মোম পুটুরি। দেবলিনা বলেছে, এমনিতে বলে ফেলেছে 17টা, দেখি হোক। হ্যাঁ, মাম, মাম, মামুনি, মনা, মুনমুনি, বুলবুলি, বুনা, একটা অদ্ভুত নাম আছে আমার, রামচন্দ্র। কেন আছে, এর পেছনে হিস্ট্রি, সেটাতে আমি পরে আসছি। আমার সেজ কাকা আমাকে রামচন্দ্র বলে ডাকতেন ছোটবেলায়। আরেকটা নাম আছে আমার, ছিল ছোটবেলায়, সেটা হচ্ছে বেগুন দানা। বেগুন দানা? হ্যাঁ, মানে আমি খুব ছোট্ট ছিলাম, গোটাটা আর কি, মানে বেগুনের বিচির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আরেকটা আমি বলতে ভুলে গেছি, সুদীপা দিয়ে আমাকে পেতিত বলে ডাকে। পেতিত? ছোট্ট পেতিত মানে হচ্ছে যে ছোট্ট, ছোট বলাতে মনে পড়ে, পেটিট। পেটিট। আমার ইন্ডাস্ট্রির ডাকনাম হচ্ছে সরু। সরু। আর একটা ছিল, এখন আর নয়, এখন দেবুটাই চলে আর কি, একটা ডাকনাম দেবু। আর লেটেস্ট যেটা এখন আমার নাম হয়েছে, যেটা ঝগড়া করার সময়ও সিরিয়াসলি আমার বড় আমাকে যেটা বলে ডাকে, সেটা হচ্ছে পেঁচি। পেঁচি, এটা কাছাকাছি গেছে। হোয়াট? তথা ঠিকই আছে রে, আমি তোর সাপোর্টে আছি। রামচন্দ্র ব্যাপারটা বুঝতে হবে। এটা আমার সেজ কাকা আমাকে ছোটবেলায় প্রথমে ডাকতে শুরু করেছিলেন শুধু চন্দ্র, মানে চাঁদ। শুধু চন্দ্র মানে চাঁদ? হ্যাঁ, যতটা ভাবছো মজার ব্যাপারটা নয়, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি কমপ্লিমেন্টিং। চন্দ্র মানে চাঁদ, সেই হিসেবে চন্দ্র চন্দ্র বলে ডাকতে শুরু করেছিলেন। কিন্তু আমার হাব ভাব তো একদমই অন্যরকম ছিল, মেয়ে মানুষের মতো নয়। একদম না, এখনো নয়, রাদার এখনো নয়। ভাবতে পারছেন হিরোইন? না, একদম নয়, একদম নয়। তো সেই জন্য ওটা চন্দ্রটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে রামচন্দ্র হয়ে গেছে, মানে একটা মেল ভার্সন হয়ে গেছে চন্দ্রর। কাইন্ড এই রামচন্দ্র এরকম বলে ডাকতেন, এই রামচন্দ্র এদিকে, এরকম বলতেন সেজ কাকা আর কি। পেটুক দেবলিনা, বিশ্বাস করুন, পেটুক দেবলিনা। কিন্তু ওর ডাকনাম সরু, এটা কি করে, মানে এই ফিগার মেনটেন করা কি করে? ব্লেসেড, আমি ব্লেসেড ছিলাম, পাস্ট টেন্স। সেই কারণেও আসছি, ছিলামটা কেন? আমাকে মোটা করার জন্য মা ব্রেকফাস্ট শুরু করতেন আমার ঘি ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তোমরা দেখেছো দিনের পর দিন। তারপরে আমন্ড মামন্ড কুস্তি পিন্ডি, ড্রাই ফ্রুটস, কলা, মানে কি না, কিন্তু কোনোভাবেই আমাকে মোটা করা যায়নি। এদিক দিয়ে তো ঢুকে যেত, তারপর যেত কোথায়? ব্লেসেড, ওই যে বললাম, চকলেট, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, লাঞ্চ ব্রেকে 2টো করে আইসক্রিম, কিন্তু আমি কিছুতেই মোটা হইনি। গত 3 বছর হলো আমি মোটা হয়েছি, জাস্ট বিয়ে করে। মানে তার মানে আর ডিটেইলে যাব না, একটা উপায় হচ্ছে আর ডিটেইলে যাওয়া ঠিক হবে না। কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে এহেন দেবলিনা তাকেও ডায়েট করতে হচ্ছে। হ্যাঁ, কেন? এটা নিউজ না একটা? ডায়েট কন্ট্রোল করতে হচ্ছে। আমার কপালটা কিরকম দেখো, যখন আমি ইন্ডাস্ট্রিতে এলাম আমি প্রচন্ড রোগা, কিন্তু তখন একটু গাবলু গুবলু হিরোইনের চল। ও মা, আমি যখন বেশ একটু গাবলু গুবলু হলাম তখন জিরো ফিগারের যুগ চলে এলো।
মানে উল্টো হচ্ছে খালি। তো কপালটাই। আমাকে হ্যাঁ মানে আমাকে বাধ্য হয়ে ডায়েট করতে হচ্ছে, না হলে ক্যামেরায় কিরকম একটা গোল তোর মতো লাগছে। কপালের নাম নেপাল। হ্যাঁ, করে না নেপাল। কিন্তু আমি খুব খুশি হয়েছি মোটা হয়ে। হ্যাঁ আই এম ভেরি হ্যাপি। একদম নিজে খুশি থাকলেই সব ঠিক আছে। মানে আমি হ্যাঁ কোন বয়স থেকে বাড়িতে পাত্রী দেখতে আসতো? আর বলো না, আমি যখন ক্লাস 6 হবে 6-7 হবে বাবার কাছে মার কাছে 6 হ্যাঁ 6-7 থেকে 6-7 থেকে বিয়ের প্রপোজাল আসতো এবং বাবার তো সেটা বেশিরভাগ আসতো ডেফিনেটলি থাইল্যান্ড থেকে আসতো। হ্যাঁ বুঝতে পারিনি, হতেও পারে দু একটা হয়তো যেগুলো ফোনে এসছে সেগুলো থাইল্যান্ড থেকে এসছে। তখন বিয়ে মানে অ্যাকচুয়ালি তখন এখন ক্লাস 6-7 এর মেয়েরা তো চুটিয়ে প্রেম করে, কিন্তু তখন প্রেম করা মানেই আমি তো ভয় পেতাম। মানে আমি তো বসিরহাটের মেয়ে, আর বসিরহাটটা একটা খুব মানে একটা স্মল টাউন বলতে পারো। সেখানে তুমি যদি এখান থেকে ওখানে গিয়ে ওই পাড়াতেও কিছু করো সেই খবরও বাড়িতে চলে আসবে। তার চেয়ে বড় কথা, আমার বাড়িতে আমার 2 কাকা, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার এক খুড়তুতো কাকা আর কি, এক কাকা আমারই বয়সী, আমার থেকে 1 মাস 11 দিনের বড়, মানে আমরা ক্লাসমেট ছিলাম। আরেক কাকা 4 বছরের বড়। আমি মনে আছে এটা আমি বলছি ক্লাস 8 থেকে আমি একটা টিউশনে যেতাম। বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করে বেশ খানিকটা যেতে হতো, ধরো 4-5 কিলোমিটার মতন যেতে হতো। রিক্সায় যেতাম, রিক্সায় ফিরতাম। একটা ফিক্স রিক্সা ছিল, ওর রিক্সাতেই যেতে হবে, ওর রিক্সাতেই ফিরতে হবে, রিস্ক নেওয়া যাবে না। ওর উপর দায়িত্ব দেওয়া আছে। হ্যাঁ, তো সেটাতে যখন আমি যেতাম, বাড়ি থেকে বেরোবার পরে ধরো এই গলিতে 2টো ছেলে দাঁড়িয়ে, ওই গলিতে 2টো ছেলে দাঁড়িয়ে, 4জন বাইক নিয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে, 2জন সাইকেল নিয়ে পাইলট কার নিয়ে রিক্সায় যেত, ভাবা যাচ্ছে না। যেখানে পৌঁছতাম। এবার এরকমও অনেকদিন হয়েছে যে যেখানে পড়তে যাচ্ছি আর কি, সেখানেও আরো 4-5টা ছেলে আছে যারাও আমার প্রতি দুর্বল আর কি। এবার তাদের সব হাতে লাগছে, এই তোরা কেন পাশে পাশে আসছিস, সেরকম একটা ব্যাপার। এবং এরকমও অনেকদিন হয়েছে যে ওখান থেকে বেরিয়ে পড়ে আর কি বেরিয়ে মারপিট বেঁধে গেছে। রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে আর আমার বন্ধুরা যারা আর কি আমার প্রতি দুর্বল, পাড়া বেপাড়া আমাকেই বলছে, মারামি ঘড়িটা ধরতো সব থেকে উইয়ার্ড প্রপোজাল কি পেয়েছিস? দুজনকেই বলছি, কেউ কোনোদিন পেয়েছিস? আমি বলছি যে মানে বিয়ের সম্বন্ধগুলোর মধ্যে একজন এরকম ছিল যে আর কি মানে একদম ঠিকই করে নিয়েছিল যে বিয়ে করবে, এবং তার বাবা মাকে নিয়ে বাড়িতে আসা শুরু করে দিয়েছিল। এবং সে রাস্তায় গাড়ি নিয়েও, তখন একটা গাড়ি ছিল, বাইকও ছিল, নিয়ে ফলো করতো। তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমার মনে আছে। এবং আমার এটা ভয়ের কিছুই না, আমার মনে আছে আমি 1 দিন 2 দিন মানে পালিয়ে বাড়িতে ঢুকেছি এরকম। মানে সেটাও কিছু আমার ক্ষতি করবে বলে না, আমার বিরক্তিতে বা ভয় ছিল, এরকম করছে কেন। মানে আমি হয়তো পড়াশোনা করছি বা কিছু, হঠাৎ চলে এলো পুরো ফ্যামিলি নিয়ে এবং মিষ্টি নিয়ে, মানে যেন সম্বন্ধ হয়ে গেছে, যেন বিয়েটা হবে। বাবাকে বলেছিল যে এখন তাহলে আমরা ঠিক করে রাখি, পরে ও পড়াশোনা কমপ্লিট করুক, মাধ্যমিক পাস করুক, তারপরে না হয় বিয়েটা দেবো। মানে ওর বাবা মা এতটাই ডেসপারেট ছিল, তো সেটাতে আমি একটু ভয় পেয়েছিলাম। আমার বাবা যেহেতু খুবই মানে একদমই বাবা মা এবং বাড়ি, তো সেটাতে আমি একটু ভয় পেয়েছিলাম। তো সেইটা একটা বলতে পারো ক্রেজি। আমার ছিল হচ্ছে এক আকাশের নিচে চলাকালীন সোজা বিয়ের প্রপোজাল, প্রেম নয়, বিয়ে। ছেলে এবং ছেলের বাড়ির লোকজন একসাথে প্রপোজালটা আসতো। আকাশের নিচে চলাকালীন নন্দিনীকে বিয়ে করতে চাইতো। মানে দুঃখের বিষয় হচ্ছে তারা জানতো না যে নন্দিনী নও যে আমার মধ্যে নেই আর কি, গৃহকর্মে নিপুণা, যেটা আমি একদমই নই আর কি, সেটা জানতো না। তো বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার মিনা বড়ুয়া, উনি ঠিক করেই ফেলেছিলেন যে উনি ওনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবেন। মা আর মিনা আন্টির বন্ধুত্ব অনেক দিনের ছিল, কিন্তু মিনা আন্টি যে মনে মনে আমার বিয়েটা এবং সংসারটা গুছিয়ে ফেলেছেন আমি বুঝিনি। এবং উনি সোজা আমার মাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন, খুব ভালোবেসেই অবভিয়াসলি বলেছিলেন, আমার ছেলের মত আছে ছেলের, ওকে চলবে আর কি দেবলি না। তো ও কি এখনই কাজ ছাড়তে পারবে? মানে ওকে তো বাংলাদেশ আসতে হবে বিয়ের পর। তো এইটা আমার অদ্ভুত প্রপোজাল এসেছিল। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, মিনা আন্টি, আপনি এবং আপনার ছেলে জোর বেঁচে গেছে। তথাকে বিয়ে করার আগেও তুই একবার কনের সাজে সেজেছিলি, অথচ তথাকে কিন্তু তুই প্রথম বিয়ে করেছিলি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি? আমি চন্দন পরে, মাথায় ফুল লাগিয়ে, গয়না পরে, বেনারসি পরে, আমাদের বাড়িতে আলো দেওয়া হয়েছে, গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আমি কোণে সেজে আছি, গেস্টরা আসছে বড় বড় গিফট নিয়ে হাতে, গিফট দিচ্ছে, কেটারারের রান্না হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে, তাই জন্য অনেকে খেয়ে দূরে ফিরতে হবে বলে চলে যাচ্ছে, পুরোহিত বসে আছেন, বর এলো না।
যেটা হয়েছিল সেটা হচ্ছে বিয়ের আগের দিন রাত্রিবেলা আমার হবু যে বর ছিলেন সেই সময় তার সাথে ফোনে কথা হয়েছিল 1:40 তিনি আমাকে বলেছিলেন আমরা কিন্তু বাসর জাগবো, তোর সব দাদা বৌদিদের বলিস কেউ বাড়ি ফিরবে না, জাগবো আমরা বাসর। আমি ভীষণ আনন্দে সব দাদা বৌদিদের বলেছিলাম যে তোমরা থাকবে, আমরা বাসর জাগবো। পরের দিন সকাল থেকে কুইন সিনেমাটা দেখেছিলেন না? আমি দেখলাম সেই ভদ্রলোকের ফোন সুইচড অফ এবং তার বাড়ির প্রত্যেকের ফোন সুইচড অফ। এবং এলেন না শেষ পর্যন্ত। আমার মা, যিনি আমার 9 বছর বয়সে বাবা মারা যান, তারপর থেকে আমাকে একা মানুষ করেছেন এবং হার্ট পেশেন্ট, খুব সিভিয়ার। দেখছেন যে আমার মেয়ের বর আসছে না, এলো না, দিনটা পেরিয়ে গেল। পরের দিন জানতে পারলাম যে সেই ভদ্রলোকের নাকি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তাই জন্য আসতে পারেনি। ফলে আমি হসপিটালে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখলাম যে ওই নামের কোনো হার্ট অ্যাটাকের পেশেন্ট হসপিটালে নেই। ওই নামের একজন পেশেন্ট আছে যিনি সম্পূর্ণ সুস্থ, তাকে আমি দেখে চলে এলাম এবং যে ডক্টরের আন্ডারে ছিলেন তিনি, সেই ডক্টর আবার আমার দাদার খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড। সেই ডক্টর খুব ক্যাজুয়ালি আমার দাদাকে বলেছিলেন যে হ্যাঁ এরকম তো হয়, পলিটিশিয়ানরা, বিগ শটসরা আমাদের ভর্তি টর্তি হয়ে যায় কোনো দরকার হলে। আমি ওনাকে ভর্তি নুনি জানতেনই না যে ওই দাদার আমি বোন। এইরকম একটা লোকের সঙ্গে ভাগ্যিস আমার বিয়েটা হয়নি। এইটা আমার জীবনে ঘটেছিল, যেটা আমার জীবনে একটা বিরাট ব্লেসিং। কেননা এই নাটকটা যদি সেই ভদ্রলোক না করতেন, যেটা আমি স্বচক্ষে দেখেছি, সেইটা না হলে আমার তো আজকে এই তথার সঙ্গে যে জীবনটা, এইটা আসতো না। তবে এটা বড্ড ভালো। তবে লোকটি কে? না, আমি মানুষটা ঠিক সেরকম নই যে লোকটির নাম বলতে চাইবো, এটা আমার স্বভাব নয়। আমরাও জোর করতে চাই না। হ্যাঁ, কারণ আমাদের কাছে রয়েছে জিলেট গার্ড লাইফলাইন। আচ্ছা, এটা ধরে বসতে হবে। আচ্ছা, এইবার যেটা হবে, একটা প্রশ্ন তো অ্যাভয়েড করেছো। এখানে দর্শকদের থেকে অনেক রকম কোয়েশ্চেন থাকে, তার মধ্যে থেকে একজনকে আমরা সুযোগ দিই, তিনি তোকে প্রশ্ন করবেন, তার প্রশ্নের উত্তরটা কিন্তু দিতে হবে। আচ্ছা, আপনার নাম কোত্থেকে আসছেন? বসে 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 বসে। ত্রিবেণী থেকে আসছি, আমার নাম মিলন পাল। বলো কি প্রশ্ন? আমি শুনেছি দেবলেনাদি খুব কুকুর ভালোবাসে এবং বাড়িতে অনেক কুকুর আছে। আর এটাও শুনেছি যে যারা কুকুরে খুব ভয় পায় তারা ওনার বাড়িতে গিয়ে কুকুরের ভয় কাটায়। এটা কি সত্যি? এটা একদম সত্যি। আমাদের 5টা কুকুর, আমি আর আমার বর সাংঘাতিক কুকুর ভালোবাসি। আমার জেনারেশনের মধ্যে একমাত্র আমার নাতি নাতনি আছে, কারণ আমাদের যে কিউই, যাকে ইন্ডাস্ট্রির সবাই চেনে, আমাদের মেয়ে, সে অ্যাকচুয়ালি হিউম্যান এজে আমার থেকেও সিনিয়র, তার 70 বছর বয়স হিউম্যান এজে, তার ছেলে মেয়ে হয়ে গেছে, ফলে আমার নাতি নাতনি আছে। এবং কিউই একটি চ্যানেলে গিয়ে লাইভ শো করে এসছে, এতটাই ও ভয় না পাওয়ার মতো। বুম্বাদার বাড়িতে একবার কিউইকে নিয়ে গিয়েছিলাম, বুম্বাদা কুকুরে ভয় পান, বুম্বাদা কিউইকে পাশে নিয়ে বসেছিলেন এবং ভয় কেটে গিয়েছিল। যার যার কুকুরে ভয় আছে তারা কিউইকে মিট করে শুধুমাত্র কুকুরের ভয় কাটানোর জন্য, এবং এটা আমরা করেই থাকি। মিলনকে সুযোগ দেবো একটা সেলফি তোলার শেষে, এখন না, বসো। দেবু মানে দেবলীনা, ওকে আমরা দুজনেই অনেকদিন ধরে চিনি, কিন্তু ইন্ডাস্ট্রিতে তথার যিনি এক্স ওয়াইফ আছেন, তার মুখে তোর নামে অনেক রকম নেতিবাচক কথা শোনা গেছে। সেগুলো আমরা চাইছি জাস্ট একটু ক্লিয়ার করে দেওয়া, যে যা যা কথা শোনা সেটাই কি তুই, নাকি আমরা যে দেবলীনাকে চিনি সেটা তুই? এইটার উত্তর না, কিছুদিন আগে তথার যে এক্স ওয়াইফ কন্যাকুমারী, যে আমাদের এখনো খুবই ক্লোজ, কন্যাকুমারী একটি ইন্টারভিউতে কদিন আগে ছাপা অক্ষরে বলেছে যে ইন্ডাস্ট্রির লোকজন, প্রযোজক, পরিচালক, অভিনেতা, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার, ড্রাইভার্স, সবাই ওর মুখে কথা বসিয়ে আমার আর তথার নামে খারাপ খারাপ কথা বলেছে, যার একটা শব্দ ও কোনোদিন বলেনি। এবং আমি ফুল ফ্লেজেডলি আমি আর তথা কন্যাকুমারীকেই বিশ্বাস করব এই ক্ষেত্রে। এর জন্য একটা জোরে হাততালি হোক। আচ্ছা মনামি, তোর মনে আছে যে আজ সকালে কি কি খেয়েছিস? না, কারণ আছে, কারণ ইদানিং নাকি তুই খুব ভুলে যাস।
সিরিয়াসলি মানে আমার এই ভুলে যাওয়ার রোগটা না, আমি একটা গল্প বলি। একটা ওই বলে না মিডনাইট স্ন্যাক্স, রাত্রেবেলা উঠে দেখবে খিদে পায়। আর আমরা তো 3টে অবধি জেগে থাকি, 2টো অবধি জেগে থাকি, যত তুমি জেগে থাকবে তত বেশি খিদে পাবে। তো সেই জন্য আমার ঘরে কুকিজ রাখা থাকে। 2টো 3টে অবধি একা একা জেগে থাকি? হ্যাঁ জেগে থাকি, সিনেমা দেখি বা যাই হোক। তো একদিন এরম হলো, একটু আগে বোধহয় ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠেই পড়েছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে বলে। ওই কুকিজের কৌটোটা খুঁজছি। আমি অনেক খুঁজলাম, ঘুমের চোখে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। তারপর একটু বসে ভাবলাম না, প্রচণ্ড খিদে পেয়েছে। তখন আমার মনে হলো যে যাই রান্নাঘর থেকে নিয়ে, নাহলে কিছু একটা হবে। তো গেলাম, কষ্ট করে নিচে গেলাম, গিয়ে আলাদা করে একটা 2টো কুকিজ নিয়ে ওপরে এলাম। এসে সেই কুকিজটা আমি একটা ওই আমার ড্রেসিং টেবিলের ওপরে কোনো একটা বক্স বা কিছুর ওপর রাখলাম, যে খাবো, কি একটা করবো, করে ওটা খাবো। এরপরে আমি হঠাৎ চোখ খুললাম, মানে আমি ঘুম থেকে উঠলাম, উঠে হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি ওই কুকিজ দুটো যেরম রাখা ওরমই রাখা। খেতে ভুলে গেছিস? হ্যাঁ, মানে এর মধ্যে কি হয়েছে, খেতে ভুলে গেছি এবং কখন এসে আমি বিছানায় শুয়েছি, ঘুমিয়ে পড়েছি আমি জানি না। এবং ওই যে কুকিজের কৌটোটা আমি খুঁজছিলাম ওটা আমার ঘরেই ছিল, যেটা আমি খুঁজে পাইনি, যার জন্য আমাকে রান্নাঘরে যেতে হয়েছে। হচ্ছে কেন? শোনো, আমাদের সারাদিন এত ডায়লগ মুখস্থ রাখতে হয় না, মাথার মধ্যে একটা জায়গা দরকার। তো হয়ে গেল তো 18-19 বছর হয়ে গেল। এবার 18-19 বছর ধরে যে এত মাথার মধ্যে ঢুকিয়ে করে দিস না কেন? কিছু বার করে দেওয়া যায়, কিছু মানে আমরা ভাবি বার করে দিয়েছি, কিন্তু কিছু তো থেকেই যায়। এবার একটা খুব সিরিয়াস প্র্যাকটিক্যাল কোশ্চেন, কাস্টিং কাউচ বিলিভ করিস আছে? আমি পুরো দমে বিলিভ। আমি বিলিভ করি, কিন্তু আমার সাথে হয়নি। আমি পুরো দমে বিলিভ করি। ছবির ক্ষেত্রে আমার সাথে কথা হয়েছে, স্ক্রিপ্ট রিডিং হয়ে গেছে, কস্টিউমের মাপ নেওয়া হয়ে গেছে, ডেটস ফাইনাল। আমি শেষ মুহূর্তে গিয়ে ছবি থেকে বাদ হয়ে গেলাম এবং আমাকে রিপ্লেস করলো অন্য কেউ। কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই অন্য কাউকে আমি দেখছি যে প্রযোজক, পরিচালক, ফ্লোরে শুটিংয়ের বাইরেও ফেসবুকে ছবি দেখছি, কফি শপে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি। এরকমভাবে আমার রিপ্লেসমেন্ট এতবার হয়েছে যে আমার এই শোটাতে বসে কাস্টিং কাউচ আছে এটা বলতে কোনো অসুবিধে নেই। এবং আমি অদ্ভুতভাবে এটা দেখেছি যে একই কাস্টিং পরপর 12টা ছবিতে আলাদা আলাদা চরিত্র, কি করে 12টা আলাদা রকম চরিত্র একই মানুষকে ফিট করতে পারে? লজিক্যালি আমায় বোঝাও, যদি না ফ্র্যাঞ্চাইজি থাকে। হতে পারে না তো, কাজে অবশ্যই কাস্টিং কাউচ আছে। না এতবার ফাইনাল হয়েছে আর এতবার শেষ মুহূর্তে গিয়ে রিপ্লেসড হয়ে গেছে যে খারাপ লেগেছে। ওদের মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করছি, এই আস্তে আস্তে এইসব সাবজেক্ট হলেই কিরকম একটা উত্তেজনায় আস্তে আস্তে সোজা হয়ে বসে সবাই। তাই এবার আমরা খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা দেখবো তোরা কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি এই রাউন্ডটা উতরে দিতে পারিস, ঠিক আছে? দেবুল্লাকে দিয়ে শুরু করি। কেন? আমার নন্দিনী। ওকে আকাশ। ওকে, মায়ের হাতে রান্না না বরের হাতে রান্না? মায়ের হাতে রান্না। শান্ত নাকি ঝগড়ুটে? শান্ত। সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। আইসক্রিম নাকি মিষ্টি দই? আইসক্রিম। ড্রেস ইস্টার্ন না ওয়েস্টার্ন? ইস্টার্ন। বিয়ের পর অন্য কারোর প্রেমে পড়া উচিত নাকি বিয়ের পর প্রেমে পড়লে বরেরই প্রেমে পড়া উচিত? এই উত্তরটার মধ্যে উচিত শব্দটাকে আগে বাদ দিতে হবে। কেননা প্রেমের কোনো উচিত অনুচিত হয় না। আরে না, আমি বিশ্বাস, ভেরি গুড ফিলোসফি। বিয়ের পর এটা হয়েছে, আগে ছিল না। এইটাই জরুরি। বিয়ের পরে প্রেমে পড়লে বরের সাথে সম্পর্কটা এমনই হতে হবে যে প্রথম বরকে গিয়ে বলা যায়, সেইটা বর হতে হবে। মনামি, বয়ফ্রেন্ড কেমন হওয়া উচিত? কেয়ারিং নাকি খুব ক্যাজুয়াল? কেয়ারিং, ডেফিনেটলি। ঠোঁট কাটা নাকি আড়ালে কথা বলতে ভালোবাসিস? আমি ঠোঁট কাটাও নই, আড়ালেও কথা বলতে ভালোবাসি। চুপচাপ থাকতে ভালোবাসে, এইটাই হচ্ছে আমি যতটুকু ওকে চিনি একদম সত্যি কথা। নুডলস নাকি ফ্রাইড রাইস? নুডলস। কোনটা বেশি স্পেশাল, ভাই ফোঁটা না ভ্যালেন্টাইন্স ডে? ভ্যালেন্টাইন্স ডে, কারণ আমার কোনো ভাই নেই, মানে নিজের কোনো ভাই নেই। বাহ, মনামি বল, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, পাঠিয়ে বলছি লাভ ম্যারেজ। অবভিয়াসলি। মিলন, মেলায় এসো। মিলন, ভালো তো কামানো, চকচকে ব্যাপার আছে, আরো চকচকে হবে জিলেট গার্ডের তরফ থেকে তোমার জন্য এই গিফট। এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট ওদের জানায় স্যালিউট।
জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। আমরা তো জানি বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, কিন্তু এটাও সত্যি একজন সফল নারীর পেছনেও এক বা একাধিক পুরুষ মানুষের অবদান থাকে। একজনের অবদান তো থাকেই, আমি মানছি। কার? চোখ বন্ধ করে আমার বর। আচ্ছা, ওর বরের জন্য মানে তথার জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট। আরে থ্যাংক ইউ। মানে আমি এটা তোর জন্য না না। হ্যাঁ, তাহলে এটা কার জন্য? দেখো যদি আমার যদি না বল না একটু। না না, যদি না, আমি সত্যি কথাই বলছি, এটা তোমরা তাকেও দিতে পারবে না, কারণ আমি আমার বাবার কথা বলবো। বাবা আজ আর নেই, কিন্তু হ্যাঁ, কিন্তু আমার এই সাকসেসের পেছনে মানে আমি ছোটবেলা থেকে যা শিখেছি সব বাবার কাছ থেকে। উনি তো এখন আর নেই, কিন্তু আমাদের সকলের মধ্যে আছেন, আমাদের আশেপাশে আছেন। একদমই, আমার সঙ্গে তো সব সময় আছে। এইটা কাকে দিই? এটা কাকে দিই বলো তো? ওই তাকে দে। মনামি, দুপাশ থেকে প্রচন্ড চাপ আসছে, যে পুরুষ মানুষের অবদান এখন মনামি জীবনে সব থেকে বেশি, তাকে দে। তাকে দে, ঠিক আছে? আচ্ছা দিল। এবার আমাদের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। আপনারা যারা এখনো ভেবে চলেছেন তথাকে বিয়ে করার আগে দেউলিনা কার জন্য মানে সেজে গুজে বসেছিল, সে ভাবতে থাকুন, খুঁজে পাচ্ছেন না তো উত্তর পাবেনও না। আপনারা ভাবতে ভাবতে চলে যান, পরের এপিসোডে দেখা হবে আবার। দেখতে থাকুন জিলেট প্রেজেন্টস অপুর সংসার। শুভরাত্রি। যদি একটা ছাড়তে হয় কোনো কারণে, অভিনয় না রাজনীতি, কোনটা ছাড়বি? ম্যাজিক হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। কি হয়ে গেছে একটা মাথার উপর? রাজেশ শর্মা আজ খুব ফুরফুরে মেজাজে দেখতে পাচ্ছেন। তার একটা কারণ আছে, জীবনের ফার্স্ট ক্রাশ তার পাশে বসে আজ খেলছে। এই গল্পটা কিন্তু আমিও শুনিনি, এই প্রথম শুনছি। এটা শুনি। ট্যাক্সি চালক রাজেশ থেকে আজকের রাজেশ শর্মা মুম্বাইয়ের একচেটিয়া ছবি করে যাচ্ছে পর। এই যে জার্নিটা কেমন ছিল একটু শেয়ার করো আমাদের সঙ্গে। দেখবেন কমার্শিয়াল ছবি যেটা তুমি করে মিনিংফুল রোল পাওয়া যায় না, কিন্তু তুমি যদি অন্যদিকে সিরিয়ালগুলোর দিকে তাকিয়ে দেখো, সবকটা সিরিয়ালের গল্প মোটামুটি এক। সবকটা বাড়িতে বিদঘুটে সেজে কিছু বদ মহিলা আছে, হ্যাঁ, একাধিক সম্পর্ক হচ্ছে পুরুষ নারীর মধ্যে, সেটা নিয়ে কোনো সেন্সার নেই, অথচ সেই সিরিয়ালগুলোতে তুমি কিন্তু অভিনয় করে যাচ্ছ। এটা কি কোনোভাবে কোনো রকম কম্প্রোমাইজ নয়?